হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাইম টেলস বাই বর্ষা। চলে এসেছি আবারও নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পটা আরেকটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের গল্পটা নতুন একটা জায়গা থেকে বিলং করছে। আমরা সাধারণত এতদিন দেখে এসেছি যে ইউএসএ অথবা ইন্ডিয়ার কেস হয়ে যায়, কিভাবে যেন আমি জানি না। আমি যখনই কোনো কেস চুজ করতে যাই এই দুই জায়গার মধ্যেই আটকে থাকি। তো আজকের গল্পটা জাপান থেকে, জাপানের একটা গল্প আমরা আজকে শুনবো। তবে তার আগে বলে দিই, যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হন তাহলে ওয়েলকাম। আমি আমার চ্যানেলে রেগুলার ট্রাই করি যে ট্রু ক্রাইম বেসড স্টোরিগুলোকে গল্প আকারে কভার করার। যদি আপনি এই রিলেটেড স্টোরি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদের তো থ্যাঙ্কস দিয়ে শেষ করা যাবে না, তারপরও থ্যাঙ্কস এগেইন। আর আপনারা যদি আমাকে আরেকটু পার্সোনালি কানেক্টেড হইতে চান আমার সাথে বা দেখতে চান তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করতে ভুলবেন না। এই চ্যানেলটা আমি লিটারালি আপনাদের জন্যই ওপেন করেছি, আপনাদের সাথে আরেকটু কানেক্টেড হওয়ার জন্য। আমার ইনস্টাগ্রাম চ্যানেল লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই অবশ্যই ফলো করতে ভুলবেন না। আমি আজকে আর বেশি কথা বলাচ্ছি না, চলুন শুরু করি আজকের গল্প। আজকের গল্পটা যাকে নিয়ে তার নাম হচ্ছে সাওয়াকো ওয়াটানাবি। যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ, সো আমি ভুল বলতেই পারি, উচ্চারণ খুবই টাফ আমার মনে হয়েছে। যাই হোক, আমি সাওয়াকো বলে ডাকছি শুধু, এটা একটু ইজি। তো সাওয়াকোর জন্ম হচ্ছে জাপানে, জাপানের এহিমি পারফেকচার নামক একটা জায়গায়। এনিওয়ে, উচ্চারণ ভুল হলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সাওয়াকোর জন্ম থেকে বেড়ে ওঠা সবটাই ওখানে, পড়াশোনা এভরিথিং সব ওই জায়গাটাতেই ছিল। তবে সাওয়াকো যখন একটু ইয়াং এজে চলে যায়, মোটামুটি 20 পার হয়ে গেছে এরকম একটা সময়, যে সাওয়াকোর মনে হয় যে এখন পড়াশোনা শেষ, ওর লাইফটা এখন একটু এক্সপ্লোর করা দরকার। তো ও ডিসাইড করে যে ও যে জায়গাটাতে আর কি ছোট থেকে বেড়ে উঠেছে ওই জায়গাটা ছেড়ে এখন একটা বড় একটা শহরে একটু এক্সপ্লোর করতে যাবে। ওখানে যে একটা ছোটখাটো জব নিবে, কিছুদিন থাকবে, একটা বড় শহরের এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য আমরা বলতে পারি। যেমন সাধারণত যেটা হয় যে আমরা যারা মফস্বল থেকে সাইডে থাকি তারা হচ্ছে পরবর্তীতে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করার জন্য ঢাকার দিকে আসি বা অন্যান্য বড় শহর যেগুলো আছে ওগুলোর দিকে যাই। সো সাওয়াকোরও সেরকমই ছিল। সো ও এই জিনিসটা এক্সপ্লোর করার জন্য ওসাকা নামের একটা সিটিতে যাই। ওসাকা টোকিওর মতোই একটা বড় শহর, ওইখানটাতে ও ওসাকাকেও চুজ করে যেন ও এরকম একটা বড় জায়গাতে ডিফারেন্ট টাইপের মানুষ থাকে, ইভেন এইসব বড় বড় সিটিতে ডিফারেন্ট দেশের মানুষজনও বাস করে, যেন ও ওর লাইফে আরো অনেক কিছু শিখতে পারে, নতুন নতুন এসব এক্সপিরিয়েন্সের জন্য ও ওসাকাতে শিফট করে যায়। সাওয়াকোর ফ্যামিলি খুব বেশি অনেক বেশি বড়লোক এরকম না, আবার একেবারেও কিছুই না এরকমই না। আমরা বলতে পারি যে ঠিকঠাক একটা ফ্যামিলি। ওর বাবা একজন হচ্ছে ফুলের দোকান আছে, ফুলের দোকানের কাজ করে এরকম একজন লোক। সাওয়াকোরও ইচ্ছে ছিল ছোট থেকে বাবার সাথে ফুলের দোকানে যেতে যেতে, ওরও ইচ্ছে ছিল মেইনলি যে বড় হয়ে ও যখন ফাইনালি পার্মানেন্টলি ওর হচ্ছে পেশাটাকে চুজ করবে তখন ও ওর বাবার মতো আর কি ফুলের দোকানে আর কি কাজ করবে বা ফুল বিক্রির কাজ করবে। এটাই ওর সবসময় প্ল্যান ছিল। বাট তার আগে এই কাজটা শুরু করার আগে ও জাস্ট চায় যে একটু লাইফটা এক্সপ্লোর করতে, সো একটা পার্ট টাইম জব নিয়ে ওসাকাতে চলে যায়। ওসাকাতে যাওয়ার পরে যেটা হয় যে যেহেতু ওসাকা অনেক বড় শহর, এখানে টোকিওর মতোই সবকিছু খুব এক্সপেন্সিভ, লিভিং কস্ট থেকে শুরু করে এভরিথিং অনেক বেশি এক্সপেন্সিভ। সো দেখা যায় যে এইসব বড় শহরে যারা থাকে আমাদের এখানকার মতোই তাদের ম্যাক্সিমামই যারা আর কি সিঙ্গেল অবস্থায় আসে বা স্টুডেন্ট বা নতুন জব নিয়ে আসে, তারা ম্যাক্সিমামই আমাদের এখানে যেরকম শেয়ার্ড ফ্ল্যাট ভাড়া করে থাকা বা এক ফ্ল্যাটে অনেকজন মিলে শেয়ার করে থাকা বা মেস টাইপ জায়গাতে থাকা, এরকম আর কি ওসাকাতেও সবাই এভাবেই থাকে। সো সাওয়াকো প্রথমে এসে এরকম একটা ফ্ল্যাটে উঠে যেখানে ওকে অন্য আরো বেশ কিছু মানুষের সাথে থাকতে হয়, বেশ কিছু ছেলে মেয়ে উভয়ই থাকে ওখানে। সাওয়াকো যে ফ্ল্যাটটাতে উঠে ওইখানে মোস্ট প্রবাবলি 3টা রুম ছিল, তার মধ্যে সাওয়াকো যে রুমটাতে উঠে সেটা আর কি ওই রুমটা শুধু ওরই, ওই রুমটার সাথে একটা অ্যাটাচড আর কি ওয়াশরুম আছে। আর এছাড়া হচ্ছে রান্নাঘর প্লাস বাকি কাজ কারবারের জন্য ওকে আর কি অন্যদের সাথে শেয়ার করতে হয়। তো প্রথম প্রথম দিনকাল ভালোই যাচ্ছিল। ওইখানে ওই ফ্ল্যাটটাতে যারা থাকতো সবাই বেশ ভালো ছিল, সবাই কোঅপারেটিভ ছিল। ইভেন ওই ফ্ল্যাটটার মধ্যে শুধু যে জাপানের ছেলে মেয়েরাই থাকতো এরকম না, অন্যান্য দেশের আর কি দু একজন ছিল। তো সবাই মিলে বেশ আড্ডা, টাইম পাস করা এবং হচ্ছে নতুন জায়গা এক্সপ্লোর করার মধ্যে দিয়ে সাওয়াকোর দিন যাচ্ছিল। তো সাওয়াকো ওখানে কয়েক মাস থাকার পরে ওই ফ্ল্যাটটাতে আরো একটা মেয়ে আসে, যে মেয়েটা আর কি সেম ওয়েতে ওদের মতোই একজন নতুন মেম্বার হিসেবে ফ্ল্যাটে আর কি জয়েন করে। মেয়েটার নাম হচ্ছে তেরুমি মরিসীমা। খুবই টাফ। তো যখন থেকে তেরুমি ওই ফ্ল্যাটটাতে আসে, তারপর থেকে দেখা যায় যে সাওয়াকোর সাথে তেরুমির খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়।
মানে সাওয়াকো একটু নিজের মতো চুপচাপ থাকতে পছন্দ করে, আবার কেউ যদি দেখা যায় যে ওর আর কি ওর যদি কাউকে পছন্দ হয় অ্যাজ আ ফ্রেন্ড, বা কেউ যদি ওর সাথে খুব ভালো বিহেভ করে, তার সাথেও খুব ভালো মতো মিশতে পারে। তো তেরুমি খুবই সাওয়াকোর প্রতি ইন্টারেস্টেড ছিল, ওর সাথে খুব ভালো বিহেভ করতো, খুবই দুজনের মধ্যে যে পার্সোনাল ফ্রেন্ডশিপ সেটা খুবই সুন্দরভাবে বিল্ড হয়ে যায় এবং ওরা দুজন অনেক সুন্দর সময় কাটাইতে থাকে। দেখা যায় যে টেরুমি সাওয়াকো দুজনে একসাথে মুভি দেখতে যায় যখন আর কি ফ্রি থাকে। বাই দ্য ওয়ে, সাওয়াকো তো পার্ট টাইম জব করতো, আর টেরুমি হচ্ছে একজন ইলাস্ট্রেটর ছিল, ফ্রিল্যান্স ইলাস্ট্রেটর আমরা বলতে পারি। মানে ওর স্পেসিফিক পার্মানেন্ট কোনো জব ছিল না, ও আর কি অ্যাজ আ ফ্রিল্যান্সার ইলাস্ট্রেটর হিসেবে কাজ করছিল। দেখা যেত যে মাঝে মাঝেই ওর কাজ থাকে না, আবার যখন থাকে থাকে, এরকম একটা অবস্থা। তো যেহেতু ফ্রিল্যান্স জব করছিল টেরুমি, সো ও দেখা যেত যে সবসময়ই ফ্ল্যাটেই থাকতো বা বাসাতেই থাকতো, সবসময় ওর রুমেই থাকতো, অলওয়েজ ওর কম্পিউটার নিয়ে বসে থাকতো, আর হচ্ছে সাওয়াকোর সাথে বসে থাকতো, সাওয়াকোর সাথে সময় দিতে, বাকি সময়টা এরকম ছিল। তো দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ এত ভালো হয়ে যায় খুব অল্প সময়ে যে সাওয়াকো ওর সব কথা তেরুমিকে শেয়ার করে, তেরুমি ওর সব কথা সাওয়াকোকে শেয়ার করে, আর দুজনের মধ্যে বেস্ট ফ্রেন্ড টাইপ সম্পর্ক হয়ে গেলে যেরকম হয় আর কি, সেরকম অবস্থা হয়ে যায়। এরকম ভাবে দিন ভালোই কাটতে থাকে। তবে একটা সার্টেন টাইম পরে যে দেখা যায় যে তেরুমি তো হচ্ছে ফ্রিল্যান্স জব করতো, তো দেখা যেত যে ওকে জব খোঁজার জন্য হোক বা স্কিল ডেভেলপমেন্টের জন্য হোক বা যে কারণেই হোক না কেন, অলওয়েজ ওর কম্পিউটারের সামনে বসে থাকতে হতো। তো ও অলওয়েজ ওর রুমে ওর কম্পিউটারে বসে থাকতো এবং যেটুকু ফ্রি টাইম থাকতো সাওয়াকোর সাথে কাটাতো। তো এর মাঝে যেটা হয় যে তেরুমি দেখা যায় যে যখন অনেকজন মানে বেশ কিছু মানুষ একসাথে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকে, তখন দেখা যায় যে প্রত্যেকের মধ্যে কিছু সার্টেন ডিউটিস থাকে যেগুলো ভাগ করা থাকে, যে আজকে অমুক এই কাজ করবে, কালকে তমুক সেই কাজ করবে, সবাইকেই টুকটাক কাজ করে দেখা যায় যে জায়গা পরিষ্কার রাখা হোক বা রান্না বান্না হোক, সবাইকে মিলেমিশে করতে হয়, এরকম সিস্টেম ছিল। কিন্তু তেরুমি দেখা যেত যে ওর কম্পিউটারে অলওয়েজ বিজি থাকতো, ও এইগুলোতে সময় দিতে পারতো না। তো যারা আদার্স ফ্ল্যাটমেটস ছিল ওরা একটা সময় যে একটু কাইন্ড অফ বিরক্ত হয়ে যায় ওর উপরে, কারণ হচ্ছে যে ও সাপোজ ক্লিনিং হোক বা আদার্স যেসব বিষয় মেনটেন করতে হয় ফ্ল্যাটে একসাথে শেয়ার করে থাকতে হলে, সেই বিষয়গুলো ও তো মেনটেন করতে পারতোই না। প্লাস দেখা যেত যে আরো ময়লা করতো, দেখা যাচ্ছে যে কিচেন ময়লা করে রাখছে হয়তো রান্না করতে, যে বা খাবার টাবার খেয়ে সিঙ্ক ময়লা করে রাখছে, মানে এরকম একটা অবস্থা শুরু হয়ে যায়, যে কারণে আর কি বাকিরা একটু ওকে একটু আর চোখে দেখতে থাকে। বাট সাওয়াকোর সাথে যেহেতু ওর খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল, সাওয়াকো এগুলো নিয়ে কিছু মনে করে না। এভাবে চলতে চলতে একটা সময় যে যেটা হয় যে অনেকে বুঝতে পারে যে তেরুমির মধ্যে কিছু প্রবলেম আছে, যেমন যারা ফ্ল্যাটমেটস আছে তাদের ছোটখাটো জিনিসপত্র চুরি করা বা এরকম কিছু কাজ করা, যেগুলো সাধারণত একসাথে করতে গেলে এভাবে করা যায় না, বা অন্যের জিনিস সহজে হাত দেওয়া যায় না বা নিয়ে নেওয়া যায় না, এরকম ছোটখাটো ইস্যুস তেরুমির মধ্যে দেখা যায়। এবং তখন আদার্স যারা ফ্ল্যাটমেটস ছিল সবার মধ্যে তেরুমিকে নিয়ে কথা হতে থাকে, এটা হয়তো তেরুমিও বুঝতে পারে। এবং এক পর্যায়ে যে ও যেটা করে যে ওই ফ্ল্যাটটাতে মোস্ট প্রবাবলি 6 মাস একসাথে থাকার পরে তেরুমি ওর বাসা আর কি শিফট করে। সাওয়াকোরা যে বাসাটাতে থাকতো ওই বাসা থেকে তেরুমি হচ্ছে শিফট করে অন্য একটা বাসায় চলে যায়, কিন্তু সেই বাসাটাও আর কি ওই সাওয়াকো যে বাসাতে থাকতো তার কাছেই, খুব বেশি দূরে না, এমন ডিস্টেন্সে যে তেরুমি দেখা যেত যে দিনে কয়েকবার যাওয়া আসা করতে পারে, ইভেন যাওয়া আসা করেও। ইভেন হচ্ছে তেরুমি তো বলছিলাম অলওয়েজ কম্পিউটারে বিজি থাকে, যে সময়টুকু থাকে এখন দেখা যায় যে ও ওর ফ্ল্যাটে না থাকে, ও সাওয়াকোর ফ্ল্যাটে চলে আসে, সে সময় কাটায়, এরকম হয়। প্লাস হচ্ছে তেরুমি ইভেন নিজের কিছু জিনিসপত্র, লাগেজ, ছোটখাটো জিনিসপত্র ও সাওয়াকোর রুমে রেখে যায়, যখন যখন দরকার হয় তখন তখন ও সাওয়াকের রুমে এসে এরকম নিয়ে যায়। মানে সাওয়াকোর রুমে ওর অলওয়েজ অ্যাক্সেস ছিল। প্লাস হচ্ছে ও যেটা বলতো যে ও যে ফ্ল্যাটটাতে উঠেছে ওই ফ্ল্যাটটা খুবই ছোট একটা ফ্ল্যাট, ওর রুমটা খুবই ছোট, ওখানে ওর সব জিনিসপত্র আটে না বা এরকম ইস্যুস আছে, সো ওর কিছু জিনিস সাওয়াকোর ফ্ল্যাটে রেখে যায়। তেরুমির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা একটু জেনে আসি এবার। সেটা হচ্ছে তেরুমি যে এই যে ওসাকাতে থাকে অন্যদের সাথে ফ্ল্যাট শেয়ার করে, তেরুমির জন্ম আসলে ওসাকাতেই, কিন্তু তেরুমি যখন একদম ছোট স্কুলে ভর্তি হয় এরকম সময় তেরুমির বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় মোস্ট প্রবাবলি, এবং তারপরে হচ্ছে তেরুমি মা যে সে তেরুমি এবং তেরুমির সিবলিংস যারা ছিল ওদেরকে নিয়ে হিরোশিমাতে মুভ করে যায়, এবং তারপরে বড় হওয়া পর্যন্ত তেরুমি বেসিক্যালি হিরোশিমাতেই থাকে। এই যে হিরোশিমাতে মুভ করার পরে তেরুমিরা যে বাসাটাতে থাকতো, মানে ওরা সবাই ফ্যামিলি সহ সেই বাসাটাতে বেসিক্যালি তেরুমি, তেরুমির মা, তেরুমির 2 ছোট ভাই প্লাস তেরুমির মায়ের একজন বয়ফ্রেন্ড থাকতো। যেহেতু তেরুমির বাবার সাথে ওরা আর থাকে না, সো ওই বাসাতে অ্যাজ আ ফাদার ফিগার তেরুমির মার বয়ফ্রেন্ডই থাকতো। তবে যে বিষয়টা আর কি পরে জানা যায় যে তেরুমির মায়ের যে বয়ফ্রেন্ড ওই বাসাটাতে থাকতো, সে লোকটা খুব ভালো লোক ছিল না। তেরুমি যখন বেশ ছোট, মানে হাই স্কুলে মাত্র উঠেছে এরকম সময় থেকেই ওই লোকটা আসলে
যেহেতু তেরুমি মেয়ে ছিল, বাকি দুজন বাচ্চা তো ছেলে, সো ওই লোকটা তেরুমির উপরে আর কি ফিজিক্যাল এবং সেক্সুয়াল অ্যাবিউজ করা শুরু করে। মানে লোকটা যখনই সময় সুযোগ পেত তখনই বিভিন্নভাবে তেরুমিকে টর্চার করার চেষ্টা করতো, ওকে দেখা যেত যে ওর মায়ের কাছে খারাপও বানানোর চেষ্টা করতো, আবার ওকে দেখতেও পারতো না, যখন সুযোগ পেত তখন ওকে ফিজিক্যালি অ্যাবিউজ করার চেষ্টা করতো। বাট তেরুমি কখনোই এই জিনিসটা ওর মাকে জানায় না, কারণ তেরুমির মনে হয়েছে যে ওর মা অ্যাজ আ সিঙ্গেল মাদার ওদেরকে বড় করছে, এবং ওর মা অ্যাজ আ পার্টনার যে লোকটার সাথে আছে সেই লোকটা আবার ওকেই ফিজিক্যালি অ্যাবিউজ করে। এই জিনিসটা যদি জানতে পারে মা, তাহলে হয়তো মা অনেক কষ্ট পাবে এবং কিছুটা ভয়ও পায়ও যে তখন জানাজানি হইলে সিচুয়েশন কি হবে। এটা ভেবে আসলে তেরুমি কখনোই এটা ওর মাকে জানাতে পারে না। কিন্তু আনফর্চুনেটলি যেটা হয় যে তেরুমি যখন হাই স্কুলের একদম ফার্স্ট ইয়ারে ছিল, ওই সময়টাতে আনফর্চুনেটলি তেরুমি প্রেগনেন্ট হয়ে যায়, এবং যেটা করে হচ্ছে ওর মায়ের বয়ফ্রেন্ড যে ওদের বাসায় থাকে। বাট তেরুমি এই জিনিসটা ওর মাকে জানায় না, ওই লোকটাকে জানায়। লোকটা তখন অ্যাজ ইউজুয়াল বলে যে অ্যাবর্শন করতে, ইভেন ডাক্তারের কাছেও নিয়ে যাই, বাট দেখা যায় যে ডাক্তার জানায় যে এমন একটা পিরিয়ড পার হয়ে গেছে যে যার পরে আর এই কাজটা করা সম্ভব না। এই কাজটা যদি করা হয় তাহলে তেরুমিরও লাইফ রিস্ক আছে এবং অনেক বড় ক্ষতি হতে পারে, সো ওরা অ্যাবর্শনটা আর করতে পারে না। বাট তেরুমির মাকে জানায়ও না কিছুই। আমি এই জিনিসটা বুঝিনি যে কিভাবে জানাই না বা কিভাবে না জানাই থাকতে পারে, ইভেন তেরুমির মা কিভাবে না জেনে থাকতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু অ্যাবর্শন করানো যায়নি, সেহেতু বাচ্চাটা ছিল, এবং বাচ্চাটা পরে তেরুমির বাসাতেই জন্ম হয়, যে বাসায় সবাই মিলে ওরা থাকতো। বাট বাচ্চাটা হচ্ছে স্টিল বর্ন হয় আর কি, মানে মৃত অবস্থায় জন্ম হয়। এবং জন্ম হওয়ার পরে তেরুমি যখন ওই লোকটাকে আর কি মার বয়ফ্রেন্ডকে বলে যে এরকম মরা বাচ্চা আর কি হয়েছে, তখন লোকটা যেটা করে যে কাউকে কিছু জানায় না, তেরুমিকেও বলে যে একদম চুপ থাকতে, এবং লোকটা বাচ্চাটাকে ডাম্প করে আসে। এবং এই জিনিসটা পরবর্তীতে আর কেউ জানতে পারে না যে ওই বাসায় যে এরকম তেরুমি একটা বাচ্চা জন্ম দিয়েছে এবং বাচ্চাটাকে যে এভাবে ফেলে আসা হয়েছে, এটা তেরুমির মা আর জানতে পারে না, কেউই জানতে পারে না। এই জিনিসটা আমি বুঝিয়ে নাই কিভাবে। কারণ হচ্ছে প্রথমত এত ছোট একটা বাচ্চা, মানে যে নিজেই বাচ্চা, সে প্রেগনেন্ট অবস্থায় থাকলো বাসার মধ্যে এতগুলো মাস, এবং বাসায় বাচ্চা জন্ম দিল, বাট কেউ জানলো না, মানে মা জানলো না। মানে আমার বিলিভ করতে কষ্ট হয়েছে বিষয়টা। যাই হোক, তেরুমি ওর মাকে জানায় না এই জিনিসটা কখনোই, এবং ওর মায়ের যে বয়ফ্রেন্ড সেও জানায় না। না জানানোর কারণ তেরুমি সবসময় চিন্তা করতো যে মা জানলে কষ্ট পাবে, মা জানলে হয়তো ভেঙে পড়বে, দরকার নাই মাকে হার্ট করার। ইভেন কিছুটা ভয়ও পাই যে বিশ্বাস না করলে কি হবে, এরকম আর কি ইস্যুস এর জন্য তেরুমি কখনোই জানে না। তারপরে যখন তেরুমি আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে যখন আর কি এই এজটাতে আসে, 20s এর পরে, তখন এসে ও যখন ফাইনালি নিজের মতো হয়ে যায়, নিজের কাজ নিজে করতে পারবে এরকম অবস্থায় হয়ে যায়, তখন তেরুমি যে ফ্রিল্যান্স জব করতে শুরু করে, এবং আবার হিরোশিমা থেকে একা একা ও ওসাকাতে শিফট করে। শিফট করার পরে তো ও ওই যে ফার্স্টে সাওয়াকোদের ফ্ল্যাটে থাকতো, তারপরে ফ্ল্যাট চেঞ্জ করে। যাই হোক, এই হচ্ছে তেরুমির ব্যাকগ্রাউন্ড। তো ভালোই চলছিল, সাওয়াকো আর তেরুমি পাশাপাশি এরিয়াতেই আর কি ফ্ল্যাটে থাকতো, এবং দুজন যাওয়া আসা করতো, ফ্রেন্ডশিপ ভালোই চলছিল। এই করতে করতে ডিসেম্বর চলে আসে। 2015 সালের ঘটনা, এটা বলতে ভুলে গেছি ফার্স্টে। 2015 সালের ডিসেম্বর চলে আসে, ডিসেম্বরের একদম লাস্টের দিকে, মানে ক্রিসমাস টাইম। তো ক্রিসমাসের আগে তেরুমি চিন্তা করে যে ও যেহেতু আলাদা একটা ফ্ল্যাটে শিফট করেছে, তো ও ওর ফ্ল্যাটে আগের ফ্ল্যাটের, মানে সাওয়াকো যেখানে থাকতো ওই ফ্ল্যাটের যে ফ্রেন্ডসরা আছে সবাইকে ইনভাইট করবে ক্রিসমাসে, এবং ওরা এখানে একটা পার্টি করবে। তো পার্টি করার জন্য 25 তারিখে ক্রিসমাস, 24 তারিখে তেরুমি হচ্ছে সাওয়াকোকে ডাকে ওর ফ্ল্যাটে যে তুমি আমার এখানে আসো, আমরা দুজন মিলে আর কি ফ্ল্যাট সাজাবো, সবকিছু অ্যারেঞ্জ করব, তারপর দিন আমরা পার্টি করব সবাইকে মিলে। তো ঠিক আছে, সাওয়াকো চলে আসে 24 তারিখে দুপুরের দিকে তেরুমির ফ্ল্যাটে, এবং দুজন মিলে ওই যে যা যা কাজ থাকে, ডেকোরেট করা, সবার জন্য গিফট প্যাক করা, প্ল্যান করা যে কি কি করতে হবে কি কি না করতে হবে, এগুলো আর কি দুজন মিলে করতে শুরু করে। তো করতে করতে সাওয়াকো ওখানে ছিল, এক পর্যায়ে সাওয়াকোর যে ফ্ল্যাট যেখানে সাওয়াকো থাকতো, ওখানকার একজন সাওয়াকোকে হচ্ছে টেক্সট করে
লাইন নামের একটা অ্যাপের মধ্যে, যেটা হোয়াটসঅ্যাপ এর মতো কাজ করে, অনেকেই হয়তো জেনে থাকবেন। চ্যাটিং করা যায় ওখানে। তো সাওয়াকোর ওই ফ্ল্যাটের একজন সাওয়াকোকে মেসেজ দেয় যে তুমি আর কি এরকম কোথায় আছো, কখন আসবে এরকম। তো সাওয়াকো ওকে জানায় যে আমি তেরুমির ফ্ল্যাটে আছি, আমি এখানে আর কি আগামীকাল তেরুমি পার্টি অ্যারেঞ্জ করবে, তো আমরা এখানে ডেকোরেট করছি, কাজ করছি, তো কাজ শেষ হয়ে গেলে আমি চলে আসবো এরকম। তো ঠিক আছে, ছেলেটার সাথে আর তেমন কথা হয় না সাওয়াকোর। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে যেটা দেখা যায় যে ওই ছেলেটা আর কি যে সাওয়াকোকে মেসেজ দিয়েছিল, ও দেখে যে ওদের ফ্ল্যাটে হচ্ছে তেরুমি আসছে, বাট সাওয়াকো আসে নাই। তেরুমি আসছে সাওয়াকোর রুম থেকে কোনো একটা জিনিস নিতে, ওই যে বলেছিলাম যে সাওয়াকোর রুমে ওর জিনিসপত্র রেখে গেছিল, কয়েকটা জিনিস নিতে আসছে, প্লাস হচ্ছে ওই ফ্ল্যাটের যারা আদার্স মেম্বার্স আছে ওদেরকে ইনভাইট করতে, যে আগামীকাল আমার ফ্ল্যাটে এরকম আমরা পার্টি করব, তোমরা সবাই ইনভাইটেড। সাওয়াকো ওখানে আর কি আছে, কাজ করছে, আমি এখন যাবো এরকম। তো যে ছেলেটা সাওয়াকোকে মেসেজ করেছিল এবং জানতে পেরেছিল যে ও তেরুমির ফ্ল্যাটে আছে, সে প্লাস আদার্স যারা ছিল সবাই জিজ্ঞেস করে যে তুমি আসছো, সাওয়াকো আসে নাই, ও কখন আসবে। তো তেরুমি বলে যে ও কাজ করতেছে, আমি জাস্ট ইমার্জেন্সি দেখে একটা জিনিস নিতে আসছি, তোমাদের ইনভাইট করতে আসছি, আমি এখন চলে যাব, কাজ শেষ হয়ে গেলে সাওয়াকো চলে আসবে। তেরুমি যতক্ষণ ওইখানে ছিল সাওয়াকোদের ফ্ল্যাটে, আর সাওয়াকো তেরুমির ফ্ল্যাটে ছিল, ওই ওই থাকা অবস্থাতেই যে ছেলেটার সাথে আর কি সাওয়াকোর টেক্সট মেসেজে কথা হয়েছিল যে সাওয়াকো তেরুমির ফ্ল্যাটে, ওই ছেলেটার কাছে সাওয়াকোর একটা মেসেজ আসে যে আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমি হয়তো কালকে তোমাদের সাথে পার্টি জয়েন করতে পারবো না, আমাকে আমার বাসায় যেতে হবে, মানে ওর ফ্যামিলি যেখানে থাকে ওখানে যেতে হবে। তো ওই ছেলেটা হচ্ছে পরে সাওয়াকোকে জিজ্ঞেস করে যে এরকম কি প্রবলেম, বা তুমি কি থাকতেই পারবা না এরকম। তো সাওয়াকো জানে যে না, আমার দ্বারা থাকা সম্ভব না, আমার একটু ইমার্জেন্সি, আমাকে বাসায় যেতেই হবে। তো ও আর কিছু মনে করে না, ও হচ্ছে তেরুমিকে জানায় যে এরকম সাওয়াকো এই মেসেজ দিয়েছে। তো তেরুমি তো ওখানে যা কাজ ছিল শেষ করে ও তেরুমির ফ্ল্যাটে চলে যায়। চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে তেরুমি আবার হচ্ছে সাওয়াকোর ফ্ল্যাটে ফেরত আসে এবং যারা ছিল সবাইকে বলে যে আমি যাওয়ার পর দেখছি যে সাওয়াকো ওখানে নাই, সাওয়াকো চলে গেছে অলরেডি, ওর মনে হয় বেশি ইমার্জেন্সি হয়েছে, তো ও তো কাজ শেষ না করে চলে গেছে। ইভেন ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে ওর কয়েকদিন ধরে কথা হচ্ছিল, হইতে পারে ও ক্রিসমাসে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাই বা দেখা করতে গেছে, এরকম কিছু হতে পারে, আই ডোন্ট নো, বাট ও তো আমার ফ্ল্যাটে নেই। এনিওয়েজ আমি হচ্ছে ফিরে যাচ্ছি এরকম, তোমরা কালকে আমার ফ্ল্যাটে এসো পার্টি করতে এরকম। বাট সাওয়াকোর ফ্ল্যাটে যারা ছিল ওরা বলে যে তাহলে মানে ওরা জানাই দেয় তেরুমিকে যে তাহলে দরকার নাই, সাওয়াকো তো নাই, প্লাস এখন আমরা একা একা পার্টি করব, কেমন হয়ে যায় বিষয়টা, দরকার নাই, আমরা কালকে পার্টিটা না করে আমরা পরে কোনোদিন সাওয়াকো আসলে আমরা মিট করবো বা এরকম কিছু বলে ওরা পার্টিটা ক্যান্সেল করে দেয়। এবং ওরা সবাই মিলে আর কি ডিসাইড করে যে যেহেতু সাওয়াকো নাই, আমরা তেরুমি ফ্ল্যাটে যে পার্টি করবো না। প্লাস তেরুমিকে তো বাকিরা খুব একটা মানে একটু তো ইস্যু ছিল যে তেরুমি প্রতি বিরক্ত ছিল বাকিরা, সো ওরা আর পার্টিতে ইন্টারেস্টেড থাকে না। তো ঠিক আছে, তেরুমি ওর ফ্ল্যাটে চলে যায়। চলে যাওয়ার পরে ক্রিসমাস চলে আসে। ক্রিসমাস মানে হচ্ছে পরের দিন, 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর সাওয়াকোর কথা ছিল 25শে ডিসেম্বরের পার্টিটা আর কি, মানে ক্রিসমাসটা ওর ফ্যামিলির সাথে দেখা করতে যাওয়ার। তো 25শে ডিসেম্বরের দিন ওর ফ্যামিলি, ওর বাবা আর কি, সাওয়াকোর বাবা সকাল থেকেই সাওয়াকোকে ফোন দিতে থাকে এবং রিচ করার চেষ্টা করতে থাকে, কারণ সাওয়াকোর আসার কথা ছিল, সাওয়াকো আসেও নাই এবং কিছু জানায়ও নাই যে কি প্রবলেম, কেন আসে নাই বা এরকম কিছু। তো ওর বাবা হচ্ছে খুঁজতে থাকে সাওয়াকোকে যে কোনোভাবে রিচ করা যায় কিনা বা ও কোথায় আছে। তো যখন সাওয়াকো কোনো ফোনের বা ফোন কলের রিপ্লাই দেয় না, মেসেজের রিপ্লাই দেয় না এবং অলমোস্ট বিকেল হয়ে যায়, সাওয়াকোকে রিচ করতে পারে না ওর ফ্যামিলি, তখন সাওয়াকোর বাবার মনে হয় যে মেবি কিছু হয়েছে বা সাওয়াকো কোথায় গেছে কোনো খোঁজ নাই। সো সে ওয়েলনেস চেকের মতো একটা চেক দেওয়ার জন্য পুলিশের কাছে ইনফর্ম করে যে আমার মেয়ে এরকম ওসাকা শহরে থাকে এবং অমুক জায়গায় থাকে, ওকে আমরা আর কি রিচ করতে পারছি না, ও তো ক্রিসমাসে আমাদের সাথে টাইম স্পেন্ড করার কথা ছিল, বাট ও আসে নাই, ইভেন ওকে আমরা খুঁজেও পাচ্ছি না। এরকম যখন পুলিশকে জানানো হয়, পুলিশ ইমিডিয়েটলি আর কি সাওয়াকো যে ফ্ল্যাটে থাকতো ওখানে চলে যায় এবং খোঁজাখুঁজি করতে থাকে। সাওয়াকোর ওই ফ্ল্যাটে যাওয়ার পরে, ফ্ল্যাটের ঠিকানা তো পুলিশ সাওয়াকোর বাবার কাছ থেকে পাই। যাওয়ার পরে ফ্ল্যাটে যারা আদার্স ছিল তাদের সাথে কথা বলতে থাকে পুলিশ এবং তাদের কাছে পুলিশ জানতে পারে যে সাওয়াকো 24 তারিখ মানে আগের দিন দুপুরের দিকে লাস্ট ওই ফ্ল্যাট থেকে বের হয়েছে, বের হয়ে সে তেরুমির বাসায় গেছে ক্রিসমাস পার্টির জন্য রুম ডেকোরেট করতে আর সামথিং লাইক দ্যাট। বাট এরপরে সাওয়াকো আর ফিরে আসে নাই। সাওয়াকোর সাথে যার কথা হয়েছিল ওই মেসেজে,
সে পুলিশকে জানায় যে এরকম আমার সাথে সাওয়াকোর কথা হয়েছিল, ও আমাকে বলেছিল যে ও তেরুমির ফ্ল্যাটে আছে। তারপরে কিছুক্ষণ পরে ও আমাকে, যখন তেরুমি এই ফ্ল্যাটে আসছিল, ও আমাকে মেসেজ দেয় যে আমার একটু ইমার্জেন্সি হয়েছে, আমি পার্টিতে থাকতে পারবো না, সো কালকে দেখা হবে না। এরপর থেকে সাওয়াকোর সাথে আমার আর কথা হয়নি, সাওয়াকো ফ্ল্যাটেও ফিরে আসেনি। তো এরপরে আমরা আর কিছু জানি না। তো যখন পুলিশ জানতে পারে যে লাস্ট সাওয়াকোকে দেখেছে হচ্ছে তেরুমি, এবং যারা সাওয়াকোর সাথে থাকতো তারা যখন বলেছে যে তেরুমির ফ্ল্যাটেই লাস্ট ছিল সাওয়াকো, সো পুলিশ সোজা চলে যায় তেরুমির ফ্ল্যাটে সাওয়াকোকে খোঁজাখুঁজি করার জন্য। এবং যাওয়ার পরে অবভিয়াসলি ফ্ল্যাটের ঠিকানা তো ওই সাওয়াকোর ফ্ল্যাটের ছেলে মেয়েগুলোর কাছ থেকে নিয়ে যায়। এবং যাওয়ার পরে যখন পুলিশ তেরুমির ফ্ল্যাটে ঢুকে, তারপরে মানে যে হরিবল জিনিসটা পুলিশ ফাইন্ড আউট করে, এটা এখন আপনারা শুনলে আপনারা বুঝতে পারবেন। মানে পুলিশ জাস্ট গিয়েছিল তেরুমিকে জিজ্ঞেস করতে যে সাওয়াকো তো তোমার ফ্ল্যাটে এসেছিল, বা তুমি লাস্ট ব্যক্তি যে সাওয়াকোকে দেখেছে, সো তুমি কিছু জানো কিনা, জাস্ট এইটুকু জিজ্ঞেস করতে পুলিশ গিয়েছিল। তেরুমির প্রতি পুলিশের কোনো সন্দেহ ছিল না, বাট যাওয়ার পরে পুলিশ আস্ত একটা ক্রাইম সিন ডিসকভার করে তেরুমির ফ্ল্যাটে। তেরুমির ফ্ল্যাটে ঢোকার পরে পুলিশ যেটা বুঝতে পারে যে ফ্ল্যাটের মধ্যে প্রথমত বাজে গন্ধ আসছে। এবং তেরুমিকে যখন জিজ্ঞেস করা হয় যে এরকম সাওয়াকো তোমার সাথে ছিল বা এরকম কিছু, তো তেরুমি বলে যে সাওয়াকো আমার ফ্ল্যাটে এসেছিল, কিন্তু ও তো আমাকে না বলেই হঠাৎ করে চলে গেছে। আমি তো আসার পরে দেখি যে সাওয়াকো নাই। সাওয়াকো মনে হয়, মানে ও বিভিন্ন রকম গল্প বানাতে থাকে যে সাওয়াকো মনে হয় ওর এক্স বয়ফ্রেন্ডের কাছে গেছে, কারণ ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে ওর বেশ কিছুদিন ধরে আবার কথা হচ্ছিল, ছেলেটা তেমন একটা ভালো না, হয়তো ওখানে কোনো বিপদ হয়েছে বা এরকম কিছু। তো পুলিশের ওর কথা খুব একটা পছন্দ হয় না এবং ওকে কিছুটা সন্দেহ করতে থাকে, কারণ আমরা জানি যে যে কোনো কেসের ক্ষেত্রে যে সাপোজ একজন যখন নিখোঁজ হয় বা খুঁজে পাওয়া যায় না, তখন যদি এরকম কারোর ক্লু পাওয়া যায় যে তার সাথে লাস্ট মোমেন্টে ছিল, তো তাকে কিছুটা সন্দেহ করা হয়। সেম ভাবে তেরুমিকে একটু পুলিশ সন্দেহ করছিল, সন্দেহ করে পুলিশ তেরুমির ফ্ল্যাট সার্চ করা শুরু করে। যখনই সার্চ করা শুরু করে তখনই পুলিশ হচ্ছে তেরুমির ফ্ল্যাটের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাই, তাতে পুলিশের আর সন্দেহ থাকে না যে সাওয়াকো যে নিখোঁজ হয়ে গেছে, এটার পেছনে সকল প্রকারের দায়ভার আসলে তেরুমির। এবং যাই হয়েছে না কেন সাওয়াকোর সাথে, সেটা তেরুমি করেছে। পুলিশ যখন তেরুমির ফ্ল্যাট সার্চ করতে যায়, তখন তেরুমির ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন জায়গায় পুলিশ এরকম জিনিসপত্র দেখতে পাই যেটা আর কি আর প্রুফ করতে বাকি থাকে না যে সাওয়াকোকে তেরুমি মেরে ফেলেছে। প্রথম কথা, সাওয়াকোর মানে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, সাওয়াকোর কোনো আস্ত ডেড বডি তেরুমির ফ্ল্যাটে পায়নি পুলিশ। কারণ হচ্ছে যে সাওয়াকোর ফুল বডির প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে টুকরো টুকরো করে তেরুমি জাস্ট হচ্ছে চেষ্টা করেছে যে ও যে একটা মানুষকে মার্ডার করে ফেলেছে সেটাকে হাইড করার। পুলিশ প্রথমত যখন সার্চ করা শুরু করে, তিরুমির ওয়াশরুমের বাথটাব থেকে বেশ কিছু হাড়গোড় পায়, যার মধ্যে মাথার স্কাল্প ছিল, আর হচ্ছে মেরুদণ্ডের যে হাড় ওইটা, তারপরে পায়ের যে বড় হাড়টা সেটা ছিল, এবং পেলভিসের যে বড় হাড়টি সেটা। এই জিনিসগুলোকে বাথটাবের মধ্যে কোনো একটা অ্যাসিডিক লিকুইডের মধ্যে চুবানো অবস্থায় ছিল, যেন মানে কোনোভাবে যদি হাড়গুলোকে আর কি অ্যাসিড দিয়ে ভ্যানিশ করে ফেলা যায়, অর সামথিং লাইক দ্যাট। তো এটা দেখার পরে পুলিশ তো বুঝতেই পারে যে এখানে কোন একটা হিউম্যান বডির মার্ডার অবশ্যই হয়েছে, এবং সেটা সাওয়াকো। তারপরে পুলিশ যখন মানে আরো ভালো করে পুরো বাড়ি সার্চ করতে থাকে, পুলিশ দেখতে পায় যে রান্নাঘরের একটা কোনায় গার্বেজ ব্যাগের মধ্যে কিছু হিউম্যান বডির পার্টস পুটলি করে বাঁধা অবস্থায় আর কি গার্বেজ বিনের মধ্যে ফেলা। আর রান্নাঘরের যেই চুলার উপরে একটা প্রেসার কুকারের মধ্যে সাওয়াকোর হচ্ছে শরীরের বিভিন্ন পার্টস সহ মাংস সেদ্ধ অবস্থায় রাখা আছে। এরপর যখন পুলিশ তেরুমির ফ্রিজ খোলার পর দেখে যে ফ্রিজের মধ্যে পলিথিনে আর কি আমরা যেভাবে মাংস বা মাছ রাখি সেভাবে ছোট ছোট পলিথিনে ভরে টুকরো করে সাওয়াকোর বিভিন্ন বডি পার্টস এর মাংস আলাদা করে ফ্রিজ করে রাখার চেষ্টা করা হয়েছে। এরপর পুলিশ একটা মেশিন পায় যেটাকে গার্বেজ ডিসপোজাল মেশিন বলে। ওর মধ্যে মানে ময়লা আবর্জনা দিলে সেটাকে ভেঙে চুরে টুকরো করে ছোট করে ফেলে এবং তারপর ওটা ফেলে দিলে আর কি মানে ময়লা এভাবে
ফেলতে সুবিধা হয় এরকম একটা মেশিনের মধ্যে সাওয়াকোর বডির বিভিন্ন পার্টস এর হাড্ডি মাংস হচ্ছে দিয়ে টুকরো টুকরো করে সেটাকে আর কি পলিথিনে করে সাইডে রাখা। এছাড়াও পুলিশ যেটা দেখতে পায় যে সাওয়াকোর হাত এবং পায়ের পাতার যেই হাড্ডি বা মাংস হোয়াট এভার এইটাকে কেটে আলাদা করে পলিথিন ব্যাগে ভরে, পলিথিন ব্যাগটা আবার নাইলনের একটা ব্যাগের মধ্যে ভরে তেরুমির বাসার যেই ক্লোজেট বা আলমারি টাইপের যে জিনিসটা আছে সেটার মধ্যে ঢুকানো, এবং এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে সাওয়াকোর ফুল বডিটাকে এভাবে টুকরো টুকরো করে তেরুমি জাস্ট রেখে দিয়েছে কোথাও ডাম্প করার জন্য বা ফেলে দেওয়ার জন্য। পুলিশ যেদিন তেরুমির বাসায় যায় বা এই যে ক্রাইম সিনটা ডিসকভার করে সেদিনটা ছিল হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ, মানে হচ্ছে সাওয়াকোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 25 তারিখ থেকে, খুঁজতে খুঁজতে 29 তারিখে যে সাওয়াকোর বডি এরকম অবস্থায় তেরুমির বাসায় পুলিশ খুঁজে পায়। তারপর যখন তেরুমিকে জিজ্ঞাসাবাদ করা হয়, তেরুমি পুলিশকে যেটা জানায় যে আমি ওই দিন যেদিন যখন আর কি 24 তারিখে যখন সাওয়াকো ওর বাসায় ছিল কাজ করছিল এবং ও সাওয়াকোর ফ্ল্যাটে গিয়েছিল, সেদিন যখন ও সাওয়াকোর ফ্ল্যাট থেকে ওর ফ্ল্যাটে ফিরে আসে, ফিরে আসার পরে ও দেখে যে সাওয়াকো অজ্ঞান হয়ে পড়ে আছে। ও এটা দেখে খুব ভয় পেয়ে যায় স্বভাবতই, কারণ ও সাওয়াকোকে ভালো অবস্থায় সুস্থ অবস্থায় দেখে গিয়েছিল, এখন এসে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং ও যখন সাওয়াকোকে ডাকাডাকি করছিল, উঠানোর চেষ্টা করছিল, তখন ও বুঝতে পারে যে সাওয়াকো আসলে মারা গেছে অলরেডি। এবং তখন অ্যাট দ্যাট মোমেন্ট ও কি করবে বুঝতে পারে না, এবং ও ভয়ে কারোর সাথে শেয়ার করতে পারে না। কারণ হচ্ছে প্রথমত ভয় হচ্ছে ওকে সবাই ভুল বুঝতে পারে, হয়তো ওই মেরে ফেলেছে বা এরকম কিছু, এই ভয়ে ও কাউকে বলে না। প্লাস আরো একটা বিষয়, ও চিন্তা করে যে যখন মারা গেছেই অলরেডি, তখন আর শুধু শুধু মানুষকে জানায় পুলিশের ঝামেলায় পড়ার চেয়ে ও চিন্তা করে যে এখন আমি কি করবো, এখন আমি কি করবো, এরকম করে ও আসলে 3 দিন ও আসলে ওই সাওয়াকোর লাশের সাথেই ছিল। এবং 3 দিন পরে ও ডিসাইড করে যে এখন অনেক দেরিও হয়ে গেছে, সাওয়াকো মারা গেছে, প্লাস কিভাবে কি করবে, কাকে জানাবে, কি করবে, ও ফেসে যাবে, তার চেয়ে বেটার ও চিন্তা করে যে আমি এখন ট্রাই করি যে সাওয়াকোর বডিটাকে কোনোভাবে ডিসমেম্বার করা যায় কিনা। তো এটা করার জন্য ও যেটা করে যে এই যে সাওয়াকোর বডিটাকে বিভিন্ন রকম ভাবে কেটে বিভিন্ন টুকরো টুকরো করে ও এভাবে রেখে দেয় বিভিন্ন জায়গায়। তো পুলিশ ওর এই কথা বিশ্বাস করে না, একেবারেই না। তার কারণ হচ্ছে যে যখন পুলিশ সাওয়াকোকে খোঁজাখুঁজি করছিল ওরকম সময়ে 29 তারিখে তো ওরা তেরুমির বাসায় যায়, যাওয়ার আগে ওই দিন বা তার আগের দিনই পুলিশ এক জায়গা থেকে ট্রেস পায়, একটা বুথ থেকে, এটিএম বুথ থেকে, যে তেরুমি সাওয়াকোর যেই কার্ড, ওই কার্ড দিয়ে আর কি সাওয়াকোর অ্যাকাউন্ট থেকে 1 লাখ ইয়েন, মানে জাপানিজ যেই টাকা, সেটা উইথড্র করেছে। এটা পুলিশ জানতে পারে কারণ হচ্ছে সাওয়াকোর বাবা তো পুলিশে কমপ্লেন করেছিলই, প্লাস পুলিশ ওই মুহূর্তে সাওয়াকোর খোঁজাখুঁজি করছিল। যখন সাওয়াকোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু সাওয়াকোর অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হচ্ছে, এই জিনিসটা পুলিশ ট্র্যাক করতে পারে। এবং তখন ওই এটিএম বুথের যে সিসিটিভি ক্যামেরা, ওইখান থেকে ওরা দেখতে পায় যে একটা মেয়ে টাকা উইথড্র করছে, বাট এটা সাওয়াকো না, কিন্তু মেয়েটা সাওয়াকোর মতো কাইন্ড অফ সেজে আছে। সো পরবর্তীতে তো যখন তেরুমির বাসা যায় পুলিশ বুঝতে পারে যেটা তেরুমি ছিল। তো এই কারণে পুলিশ তেরুমির কথা একেবারে বিশ্বাস করে না যে সাওয়াকো আগে থেকেই মারা গিয়েছিল, ও তারপরে হচ্ছে জাস্ট বডিটা ডিসমেম্বার করার চেষ্টা করেছে। ইভেন তেরুমি যে মিথ্যা কথা বলছে যে ও সাওয়াকোকে মারে নাই বা এরকম কিছু, এটা ইজিলি পুলিশ বুঝতে পারে। কারণ হচ্ছে যে সাওয়াকোর যে ফ্ল্যাটে সাওয়াকো থাকতো ওখানকার ফ্রেন্ডসরা পুলিশকে পরবর্তীতে জানায় যে তেরুমি যখন সাওয়াকোর সাথে থাকতো তখন বেশ কয়েকবার এরকম হয়েছে যে তেরুমি সাওয়াকোর পার্স থেকে টাকা চুরি করে, সাওয়াকোর ড্রাইভিং লাইসেন্স চুরি করেছিল, ড্রাইভিং লাইসেন্স চুরি করে সাওয়াকো সেজে ও ঘুরে বেড়ানোর চেষ্টা করেছিল। প্লাস এরকম ছোটখাটো অনেক কিছুই সাওয়াকো বেঁচে থাকাকালীন তেরুমি করেছে, যেটা দিয়ে আর কি সহজেই বোঝা যায় যে সাওয়াকোর প্রতি তেরুমির যে ফ্রেন্ডশিপ ছিল এটা আসলে মানে বাইরে থেকে দেখতে খুব ভালো ফ্রেন্ডশিপ হইলেও তেরুমি এনিহাও চেষ্টা করছিল সাওয়াকোর জাস্ট ক্ষতি করার বা ওর জিনিসপত্র চুরি করার, এই টাইপের। তো পুলিশ তারপরে খুব জোরজার করা শুরু করে তেরুমির উপরে, ভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে 2016 সাল চলে আসে। 16 সালের জুনের দিকে এসে
তেরুমির কেসটা ফাইনালি ট্রায়াল শুরু হয়, এবং ট্রায়ালে তো শুধুমাত্র এই যে পুলিশ সাওয়াকোর ফ্ল্যাটমেটসদের কাছে শুনেছে যে তেরুমি সাওয়াকোর জিনিসপত্র চুরি করে, বা পুলিশ এটিএম বুথে সাওয়াকোর কার্ড থেকে টাকা তুলতে দেখেছে তেরুমিকে, এই জিনিসটা দিয়ে তো প্রুফ করা যায় না যে তেরুমি হচ্ছে সাওয়াকোকে মেরেছে। সো ট্রায়াল যখন শুরু হয় তখন পুলিশ যেটা করে যে আরো ভালোভাবে প্রমাণ ফাইন্ড আউট করার চেষ্টা করে, এবং ফাইন্ড আউট করতে করতে পুলিশ যেটা করে যে তেরুমির যে কম্পিউটার যেটাতে তেরুমি সবসময় কাজ করতো বা বসে থাকতো, ওই কম্পিউটারে সার্চ হিস্ট্রি খোঁজা শুরু করে। এবং সার্চ হিস্ট্রি খোঁজার পরে পুলিশের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়, কারণ তেরুমির সার্চ হিস্ট্রিতে কয়েকদিন ধরে, মানে সাওকোকে মারার কয়েকদিন আগে থেকে যেই বিষয়গুলো সার্চ করা হচ্ছিল সেগুলোর মধ্যে বেশ কয়েকটা এরকম যে কিভাবে একটা পারফেক্ট ক্রাইম করা যায়, কিভাবে একজন মানুষকে মেরে ফেলা যায় যেটা এত পারফেক্ট হবে যে পরবর্তীতে কেউ বুঝতেই পারবে না বা ধরা পড়বো না, কিভাবে একটা হিউম্যান বডি ডিসমেম্বার করা যায় এমন ভাবে যে কখনো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না যেটা হিউম্যান বডি ছিল বা এরকম কিছু। প্লাস হচ্ছে হিউম্যান বডির যে হাড় সেগুলোকে একেবারে ভ্যানিশ করা যায় কিনা, কোনো বা গুঁড়া গুঁড়া করে ফেলা যায় কিনা কোনো অ্যাসিড বা এরকম কিছু দিয়ে। তারপরে হচ্ছে কিভাবে খুব সহজেই একজন মানুষকে কাবু করে ফেলা যায় মারার জন্য। প্লাস এরকম জিনিসও সার্চ করেছিল তেরুমি যে সাপোজ একটা মানুষ যদি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা একেবারে হারায় যায়, তখন তার অ্যাকাউন্টের কি হয়, তখন তার টাকা পয়সার কি হয় বা কি হইতে পারে, কি করা যেতে পারে। প্লাস এরকম জিনিসও তেরুমি সার্চ করে রেখেছিল যে একবারে যদি অনেকগুলো স্লিপিং পিল কেউ খেয়ে ফেলে তাহলে কি হতে পারে, একবারে কি মরে যাবে না বেঁচে যেতে পারে, এরকম অনেক জিনিসপত্র তেরুমি সার্চ করে করে আসছিল। যেটা দেখে পুলিশ বুঝতে পারে যে এই যে তেরুমি যে সাওকোকে মেরে ফেলেছে এটা কোনো সাডেন প্ল্যান না, এটা আসলে ও অনেকদিন ধরে প্ল্যান করছিল যে ও এরকম কিছু একটা করবে, কারণ ওর সার্চ হিস্ট্রি এরকমই বলে। ও অনেকগুলো ওয়ে খুঁজছিল যে কিভাবে সহজেই প্ল্যানটা ওয়ার্কআউট করাবে ও, বা কিভাবে ও পারফেক্ট একটা ক্রাইম করবে বা পারফেক্টলি সাওকোকে একেবারে ডিসঅ্যাপিয়ার করে দিবে, কেউ বুঝতে পারবে না। পুলিশ আরো যে জিনিসটা ওই যে জানতে পেরেছিল যে সাওকো মারা যাওয়ার পরে সাওকোর অ্যাকাউন্ট থেকে তেরুমি যেই 1 লাখ ইয়েন উইথড্র করে, এইটা উইথড্র করার পরে তেরুমি বেসিক্যালি একটা ডিপার্টমেন্টাল স্টোর টাইপের জায়গায় গিয়েছিল, এবং সেখানে যে ও এমন কিছু জিনিসপত্র কিনে যে জিনিসগুলো সাধারণত কোনো হিউম্যান বডি হোক বা যাই হোক কোনো লিভিং এলিমেন্টের বডি ডিসমেম্বার করার জন্য ইউজ করা হইতে পারে, বা এই টাইপের জিনিসপত্র সাধারণত ক্রিমিনালরা কিনে হচ্ছে এভাবে মার্ডার করার পরে বডি ডিসমেম্বার করার জন্য। যেমন তেরুমি ওখানে যে অনেকগুলো গার্বেজ ব্যাগ কিনে, পলিথিন ব্যাগ, মানে পলিথিন ব্যাগ আর কি, যেগুলো তো করে ময়লা ফেলানো হয়। প্লাস ওই যে যেই গার্বেজ ডিসপোজাল মেশিনের কথা বলছিলাম সেই মেশিন কিনে একটা। এরপরে তেরুমি হচ্ছে ছোট নাইফ কিনে, বড় ফোল্ডিং হ্যাকস ব্লেড কিনে, তারপরে বাসা থেকে গন্ধ দূর করতে পারে এরকম অডর রিমুভার কিনে অনেক বেশি করে, এরকম অডর রিমুভার কিনে যেগুলাতে অনেক কড়া গন্ধ ও আর কি বাসা থেকে ভ্যানিশ করতে পারবে। প্লাস বড় বড় বালতি কিনে। এরপরে হচ্ছে আর যে যে জিনিসপত্র আর কি একটা বডি ডিসমেম্বার করার জন্য কাজে লাগতে পারে, যেমন হচ্ছে কাটিং বোর্ড, তারপরে বিভিন্ন রকমের কাটিং নাইফ, তারপরে দড়ি, ইভেন তেরুমি ওই দিন একটা নতুন ফ্রিজও কিনে। এগুলো যখন পুলিশ জানতে পারে তখন তো পুলিশের মানে আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না, কারণ এই যে যে জিনিসগুলো কিনে নিয়ে আসছে তেরুমি সেই জিনিসগুলো তো ওর বাসাতে অলরেডি পাওয়া গেছে। প্লাস তেরুমি যে ফ্রিজ কিনে নিয়ে আসছে, ফ্রিজের মধ্যে সাওয়াকোর বডি পার্টস কেটে কেটে ঢুকায় রাখছে, এগুলো তো সবই প্রুফ। মানে সাওয়াকো ওর বাসায় যে সাডেনলি মারা গেছে তারপরে ও বডি ডিসমেম্বার করার চেষ্টা করছে বিষয়টা এরকম না, তেরুমি আগে থেকেই প্ল্যান করে সাওয়াকোকে মেরে ফেলেছে, এটাই মেইন বিষয় এবং এটাই আলটিমেটলি আর কি প্রুফ হয়। এবার আসি যে সাওয়াকোকে যে তেরুমি মারলো, মানে মোটিভটা কি। একটা মানুষকে মন চাইলো মেরে ফেললাম এরকম তো হয় না, মানুষের মানে প্রত্যেকটা ক্রাইমের পেছনে তো একটা মোটিভ থাকে। তো তেরুমির মোটিভটা কি? সাওয়াকো তো ওর ফ্রেন্ড ছিল, তাহলে ওকে মারার কি দরকার ছিল। যেটা বলছিলাম যে তেরুমির যে আপব্রিঙ্গিং এটা যে অ্যাবনর্মাল ছিল সেটা আপনারা বুঝতেই পারছেন। তেরুমি যে প্রেগনেন্ট ছিল ওরকম একটা বাচ্চা বয়সে, এবং একটা বাচ্চাও জন্ম দিয়েছে, মরা বাচ্চা ছিল, এটাও কাউকে জানায়নি, ইভেন ওর মাকেও কোনোদিন জানায়নি, বুঝতে দেয়নি, ওর মা বুঝেও নাই, কারণ হচ্ছে ওর মা কষ্ট পাবে। প্লাস তেরুমি যখন ছোট ছিল ওই ওই সময় আর কি, যখন ও প্রেগনেন্ট ছিল তারপর পরই ওর মার একটা ফেভারিট কুকুর ছিল, পেট, ওই কুকুরটা মারা যায়। কুকুরটা যে মারা গেছে সেটাও তেরুমি ওর মাকে জানায়নি, মা কষ্ট পাবে এই জন্য। মানে তেরুমির যে সাইকোলজি ছিল ওইটা নর্মাল মানুষের চেয়ে একটু ডিফারেন্টলি কাজ করতো আমার মনে হয়েছে।
কারণ শুধুমাত্র মা কষ্ট পাবে বা মা হার্ট হবে এটা ভেবে এত বড় বড় বিষয় লুকায় যাওয়া ইজ নট নর্মাল, আই থিঙ্ক বা আই বিলিভ। সো তেরুমির আপব্রিঙ্গিং এরকম হওয়ার কারণে হোক বা যে কারণে হোক, তেরুমির মধ্যে সাওয়াকোর লাইফ দেখার পরে এক পর্যায়ে যে মনে হয় যে সাওয়াকো অনেক ভালো লাইফে আছে এবং ও কাইন্ড অফ জেলাস হইতে থাকে সাওয়াকোর লাইফের প্রতি, এবং ওর সাথে থাকতে থাকতে ও একটা সময় তেরুমি সাওয়াকোর লাইফস্টাইল অ্যাডপ্ট করা শুরু করে এবং ও দেখা যায় যে সাওয়াকোর মতো হাঁটাচলা করার চেষ্টা করছে, সাওয়াকোর মতো কথা বলার চেষ্টা করছে, সাওয়াকো যেভাবে সাজগোজ করে সেভাবে সাজগোজ করার চেষ্টা করছে। মানে দেখা যায় কি যে ও ধীরে ধীরে একেবারেই সাওয়াকো যেরকম ডুপ্লিকেট সাওয়াকো হওয়ার চেষ্টা করছে। তো মানে মেইনলি যেটা হয় যে তেরুমি চেষ্টা করছিল সাওয়াকো যে লাইফটাতে আছে সেই লাইফটাতে যাওয়ার, এবং তেরুমি যে সাওয়াকোর ড্রাইভিং লাইসেন্স চুরি করেছিল এটা চুরি করে কিন্তু তেরুমি সাওয়াকো সেজে ড্রাইভ করা, সাওয়াকো সেজে ঘুরে বেড়ানো, এই এই কাজ আর কি করার চেষ্টা করছিল। এবং যখন সাওয়াকোর সাথে তেরুমি থাকতো, ওই যে একবার বললাম যে সাওয়াকোর টাকা চুরি করতো, তেরুমি ওই সময় একবার সাওয়াকোর কার্ড নিয়ে যে ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে $6,000 সমান ইয়েন আর কি উইথড্র করেছিল সাওয়াকো সেজে, মানে সাওয়াকোর মতো গেটআপে সেজে গিয়েছিল যে ওইটাকে সাওয়াকোর ব্যাংক থেকে উইথড্র করেছিল। এবং তেরুমি যেটা করেছিল যে সাওয়াকোর নামে একটা জায়গা থেকে লোন নিয়েছিল, সাওয়াকোর নামে মানে হচ্ছে সাওয়াকো সেজে, মানে ও সাওয়াকো এরকম সেজে একটা জায়গা থেকে লোন নিয়েছিল 2.2 মিলিয়ন ইয়েন, ক্যান ইউ ইমাজিন। এবং এই লোনটা নেওয়ার পরে ও সাওয়াকোর নাম ধরেই নিজে সাওয়াকো সেজে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল এবং সেখানে টাকাটা ডিপোজিট করেছিল এবং সেখান থেকে উইথড্র করে ও খরচ করত। একটা সময় যে এরকম হয়ে যায় যে যেখান থেকে ও লোন নিয়েছে সেখানকার লোকজন তো জানে যে সাওয়াকো লোন নিয়েছে, কারণ সাওয়াকো সেজে গিয়েছিল, সাওয়াকোর মতো গেটআপ সাওয়াকোর মতো সাজগোজ করে গিয়েছিল। এবং যখন ও লোন পরিশোধ করছিল না, এবং যেহেতু সাওয়াকোর ঠিকানা সাওয়াকোর সবকিছু দিয়ে লোনটা নেওয়া ছিল, একটা সময় যে এরকম হয় যে লোন যারা দিয়েছিল তারা মেনলি সাওয়াকোকে খোঁজাখুঁজি শুরু করে। আর এই সময় তেরুমি একটু ভয় পেয়ে যায় যে খোঁজাখুঁজি করতে করতে যদি সাওয়াকো মানে আসল সাওয়াকো পর্যন্ত যদি পুলিশ পৌঁছায় যায়, তখন যে কিন্তু পুলিশ ঠিকই বুঝে যাবে যে লোনটা সাওয়াকো নেয়নি, লোনটা তেরুমি নিয়েছে বা অন্য কেউ নিয়েছে সাওয়াকোর নাম করে। তো এসব নিয়ে তেরুমি খুব ভয় পেয়ে যায়। প্লাস তেরুমি চিন্তা করতে থাকে যে যেহেতু ও আসলে সাওয়াকোর লাইফস্টাইল হোক বা স্টাইল হোক সাজগোজ হোক সবকিছু যেহেতু ও অ্যাডপ্ট করতে কিছুটা হলেও সক্ষম হয়েছে, কারণ ও ব্যাংকে যে টাকা তুলেছে কেউ বুঝতে পারেনি এটা সাওয়াকো না। ও আর একটা জায়গায় আর কি এরকম সেম এই টাইপের একটা কাজ করেছে সাওয়াকো সেজে, যেখানকার যে ম্যানেজার সে বুঝতেই পারে না যে এটা সাওয়াকো না, এটা অন্য কেউ। তো ওর ভিতরে একটা বিলিফ চলে আসে যে ও সাওয়াকো সেজে যে কাজটা করছে এটা যদি ও লিটারালি করা শুরু করে পার্মানেন্টলি, তাহলে ওর লাইফ আসলে তেরুমির লাইফ যেরকম ছিল তার চেয়ে বেটার হয়ে যাবে, সাওয়াকোর লাইফ যেরকম সুন্দর সেরকম হয়ে যাবে। তো ও এসব চিন্তা করে, প্লাস ওই যে লোনের লোকজন যে সাওয়াকো পর্যন্ত পৌঁছালে ওকে ধরে ফেলবে, তেরুমির মানে পর্দা ফাঁস হয়ে যাবে, এসব চিন্তা করে ও ডিসাইড করে যে বেটার সাওয়াকোকেই আমি একবার ডিসঅ্যাপিয়ার করে দেব। যদি সাওয়াকো হারায় যায় তখন ওকে যারা লোন দিয়েছিল হোক বা যেই হোক সাওয়াকোকে খুঁজতে আসলে তো আসল সাওয়াকোকে পাবে না, ওকেই পাবে। সো প্রবলেম কিছুটা সলভ হয়ে যাবে। প্লাস সাওয়াকোর যে টাকা পয়সা সাওয়াকো কাজ করে করে বানাইছে বা হোয়াট এভার সেগুলো সব ওর হয়ে যাবে। তো এসব চিন্তা করেই মেনলি তেরুমি একটা সময় যে ডিসাইড করে যে হচ্ছে ও সাওয়াকোকে যেভাবেই হোক ডিসঅ্যাপিয়ার করে ফেলবে বা মেরে ফেলবে, যাই করবে করবে। এই উদ্দেশ্যেই ও মেনলি সাওয়াকোর ফ্ল্যাট থেকে আলাদা হয়ে আলাদা একটা জায়গায় একটা ফ্ল্যাট নিয়েছিল। এবং ওর আর কি অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে ও সাওয়াকোকে আর কি ভ্যানিশ করে দিবে, যে কারণে ও অনেকদিন ধরেই একটা ওয়ে খুঁজছিল কিভাবে সাওয়াকোকে ভ্যানিশ করা যায়। তো এইসব প্রুফ যখন পুলিশের সামনে আসে তখন আলটিমেটলি তেরুমির কথা আর কেউ শুনে না। তেরুমির পক্ষে যারা উকিল থাকে তারা অনেক চেষ্টা করতে থাকে তেরুমিকে নির্দোষ প্রমাণ করার। তারা তেরুমির আপব্রিঙ্গিং, তেরুমির ব্যাকগ্রাউন্ড, পার্সোনাল লাইফ, সব ইস্যুস সবকিছু সামনে নিয়ে এসে বলতে থাকে যে তেরুমি তো ছোটবেলা থেকে ভালো পরিবেশে বড় হয় নাই, ওর দেখা যাচ্ছে যে মেন্টাল গ্রোথ, নর্মাল যে মেন্টাল গ্রোথ ওটা হয় নাই, ওর অ্যাবনর্মালিটিস চলে আসছে, ওর মেন্টাল প্রবলেম চলে আসছে, যে কারণে ও যেহেতু ভালো লাইফ পায় নাই, ও সাওয়াকোর একটা বেটার লাইফ ভালো লাইফ দেখে ওর ভেতরে ও নিজেকে সাওয়াকো ভেবে নিছে এবং সেটার জন্য ও আর কি এইসব কিছু করেছে, বা ও আলটিমেটলি আর কি একটা ভালো লাইফে থাকার জন্য এসব কিছু করে ফেলেছে। প্লাস তেরুমির মধ্যে তো
এই জিনিসটা ছিল এই ছোটবেলা থেকে যে ও কাউকে কষ্ট দিতে চায় না। ও আমি হাসছি তার কারণ হচ্ছে ও কাউকে কষ্ট দিতে চায় না, এই জন্য ওর মাকে বলে না যে ওর সাথে লাইফে কি কি হয়েছে বা কুকুর মারা গেছে হোয়াট এভার, এবং ও কাউকে কষ্ট দিতে চায় না দেখে ও কাউকে বলে নাই যে সাওয়াকো যে মারা গেছে বা সাওয়াকোকে যে ও মেরে ফেলছে। ধরলাম ও মারে নাই, ওর পক্ষের উকিল যারা ছিল তারা বলতেছিল যে ও সাওয়াকোকে মারে নাই, ও হচ্ছে সাওয়াকো মারা গেছিল এনিহাও ও বডিটা ডিসমেম্বার করে সাওয়াকোর সাজার চেষ্টা করেছে সাওয়াকোর লাইফে থাকার জন্য। ধরলাম ঠিক আছে, বাট কাউকে কষ্ট দিতে চাইবে না বলে একটা মানুষ মারা গেছে সেটা কাউকে বলবে না, কেটে টুকরো টুকরো করে ফেলবে, ইটস নট নর্মাল ইউনো। যাই হোক, তো এইসব বলে অনেক চেষ্টা করতে থাকে তেরুমির পক্ষের উকিলরা যে তেরুমিকে নির্দোষ প্রমাণ করার, বাট জাজ আসলে কোনো কথাই শোনে না। এবং আলটিমেটলি 2017 সাল মানে 15 থেকে শুরু করে 17 পর্যন্ত 2 বছর কেসটা চলেছে, এবং কেসটা চলার পরে 17 সালের জুন মাসে ফাইনালি তেরুমিকে সাজা শোনানো হয় এবং তেরুমিকে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো এই কারাদণ্ড দেওয়ার পরও আরো অনেক আর কি চেষ্টা করতে থাকে তেরুমির উকিলরা যেন তেরুমিকে জামিনে বের করতে পারে বা সাজা কমাইতে পারে এরকম কিছু, এবং অনেকবার আপিল করে জাজের কাছে যে ওর তো হচ্ছে ছোটবেলা থেকে ওর মধ্যে একটু অ্যাবনর্মালিটিস ছিল, চাইল্ডহুড ভালো ছিল না, এসব ব্লা ব্লা কারণে ও এই ভুলটা করে ফেলছে, সো ওকে এত কঠিন সাজা দেওয়া আসলে উচিত না, একটু কনসিডার করা উচিত। বাট যেটা হয় যে মানে এই আপিল বা এইসবও আরো 1 বছর চলতে থাকে, বাট মানে জাজ প্রত্যেকবারই না করে, ওদের মানে উকিলের কোনো কথা শুনে না বা তেরুমিকে জামিন দিতে চায় না, এবং আলটিমেটলি এরকম চলতে চলতে 2018 সালে এসে জাজ ফাইনালি সকল প্রকার আর কি এই যে আপিল বলেন বা যাই বলেন না কেন এগুলোকে বন্ধ করে দেয়, এবং ফাইনালি জানায় যে এইসব আপিল টাপিল করে লাভ নাই, তেরুমির সাজা যেটা হয়েছে সেটাই থাকবে এবং তেরুমি যাবজ্জীবন কারাদণ্ডেই থাকবে। তো ফাইনালি আর কি আলটিমেটলি এটাই হচ্ছে তেরুমির শাস্তি হয়। তবে তেরুমি যখন ফাইনালি স্বীকার করে ওর সাজা হওয়ার পরে যে ওই আসলে এসব কাজ করছে, তখন তেরুমি জানায় যে মানে ও নিজেই বলে যে ও আসলে কোনোদিন ভাবে নাই যে ও ধরা পড়ে যাবে, কারণ ও অনেকবারই তো এরকম কাজ করছে, এই যে সাওয়াকোর পরিচয় নিয়ে অকাজ কুকাজ করার, তখন কেউ ধরতে পারে নাই, তখন কেউ বুঝতেই পারে নাই যে ও সাওয়াকো না। ও জানায় যে ও হচ্ছে সাওয়াকোর মতো চুল কেটে ফেলে, সাওয়াকোর মতো মেকআপ করে, সাওয়াকো হচ্ছে চশমা পরতো না বাট তেরুমি চশমা পরতো, সো তেরুমি সাওয়াকোর মতো সাজার জন্য চশমা ছেড়ে লেন্স ইউজ করা শুরু করে, এরকম সাওয়াকোর মতো গেটআপ হাঁটা চলা অ্যাডপ্ট করে ফেলে। তো তেরুমি বলে যে আমি ভেবেছিলাম যে কেউ আর কি ধরতে পারবে না আমাকে, আমি কোনোদিন ভাবিনি যে আমি ধরা পড়ে যাবো, বাট ইউনো এরকম একটা ক্রাইম করার পর ক্রিমিনাল কখনোই লুকায় থাকতে পারে না বেশি দিন, এবং ধরা পড়েই যায়। সেম ভাবে তেরুমি ধরা পড়ে এবং ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়, এবং যেহেতু এটা রিসেন্ট ঘটনা খুব বেশি দিন হয়নি, এখন পর্যন্ত তেরুমি জেলেই আছে এবং ওর যা কাজও করছে সেটা সাজা ভোগ করতেছে। তো এটাই ছিল আজকের স্টোরি। আমার পার্সোনালি তেমন কিছু বলার নাই, আমারও এটাই মনে হয়েছে যে আসলেই তেরুমি যেভাবে ছোটবেলা থেকে বড় হয়েছে বা যেই এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে সেটাই মেইনলি হয়তো রিজন এরকম একটা স্টেপ নেওয়ার। কারণ সাধারণত সকল প্রকার ক্রিমিনাল এবং কি বলে সিরিয়াল কিলার যাদের কথাই আমরা বলি না কেন, সবারই ম্যাক্সিমামেরই কিছু কিছু থাকে যারা কোনোদিন আগে ক্রাইমের চিন্তা করেনি বা আগে কোনোদিন ক্রাইমের সিটাও করেনি, বাট কোনো একটা সিচুয়েশনে যে ক্রাইম করে ফেলে। এবারে ম্যাক্সিমামই যারা ক্রিমিনাল মাইন্ডেড হয় তাদের দেখা যায় যে আপব্রিঙ্গিং ভালো থাকে না বিধায় অ্যাবনর্মালিটিস চলে আসে ভেতরে, এবং যার ফলে তারা পরবর্তীতে ক্রিমিনাল হয়ে যায় বা ক্রাইম করতে সাহস পায়। তেরুমির ক্ষেত্রে আই বিলিভ সেটাই হয়েছে। আমি তেরুমির উকিলদের এদিক দিয়ে পক্ষে যে হ্যাঁ তেরুমির ছোটবেলার এইসব প্রবলেমের জন্য তেরুমির মেন্টাল গ্রোথ যে পর্যায়ে হয়েছে সেখান থেকে তেরুমি এটা করেছে, বাট এই দিক দিয়ে আমি উকিলদের পক্ষে না যে তেরুমিকে সাজা দেওয়া যাবে না বা তেরুমির সাজা কমাইতে হবে, কারণ তেরুমি যেটা করেছে সেটাও অনেক দিন ধরে প্ল্যান করে করেছে, সুস্থ মস্তিষ্কে করেছে, এবং বডিটাকে ডিসমেম্বার করার জন্য ও যে যে স্টেপ নিয়েছে তারপরে আর কেউ সাজা পাবে না বা এরকম ক্রাইম করার পরে কেউ নির্দোষ প্রমাণিত হবে এটা হইতে পারে না, সো এটা হয় নাই। এই ছিল আজকের স্টোরি, এখানে শেষ করছি। যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের জন্য বলি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ অ্যাট দিস মোমেন্ট আপনাদের সাবস্ক্রিপশন অর সাপোর্ট আমার খুবই দরকার, কারণ আশা করছি আগামী 1 মাসের মধ্যে আমরা 1000 জনের একটা ফ্যামিলি হয়ে যাব। নাম্বারটা খুবই ছোট বাট খুবই ইম্পর্টেন্ট ইউনো। যাই হোক, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।